সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো দেখো, গত পাঠে তোমাদের সাথে আলোচনা করেছিলাম তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা। এর আমরা কি পড়িয়েছিলাম? যে খাদ্য পুষ্টি, যে খাদ্যের উপাদানগুলো, খাদ্যের তিনটি মুখ্য উপাদান হলো শর্করা, আমিষ, স্নেহ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা খাদ্যের যে গৌণ উপাদানগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ভিটামিন, খনিজ লবণ, পানি। তো আমরা দেখি যে আজকে তোমরা কি কি জানতে পারবে। আজকের পাঠ থেকে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানতে পারবে যে খাদ্যপ্রাণ বা ভিটামিন সম্পর্কে জানতে পারবে, ভিটামিনের কাজ এবং অভাবজনিত রোগবালাই সম্পর্কে জানতে পারবে, আমাদের শরীরে খনিজ লবণের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবে, আমাদের শরীরে পানির প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবে, রাফেজ জাতীয় খাদ্যের উৎস ও কাজ সম্পর্কেও তোমরা জানতে পারবে। তাহলে আমাদের আজকের পাঠ ভিটামিন, খনিজ লবণ, পানি। তাহলে এগুলো হচ্ছে খাদ্যের গৌণ উপাদান। তাহলে আমরা দেখো আসলে ভিটামিন কি। দেখো, ভিটামিন হচ্ছে দুই ধরনের। এক হলো চর্বিতে দ্রবণীয় ভিটামিন বা স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন। তাহলে প্রথম হচ্ছে চর্বি বা স্নেহ পদার্থে চর্বিতে দ্রবণীয় ভিটামিন। তাহলে এই চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো কি কি? ভিটামিন এ, ভিটামিন ই, কে এবং ডি। তাহলে এ, ই, কে আর ডি। এবং পানিতে দ্রবণীয় ভিটামিন, পানিতে দ্রবণীয় ভিটামিন। এই পানিতে দ্রবণীয় ভিটামিন কোনগুলো? এই বি কমপ্লেক্স, মানে বি এর ভিটামিনগুলো। বি এর অনেক কয়েকটা ভিটামিন আছে, আর হলো ভিটামিন সি। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা আসলে জেনে থাকবে যে এই ভিটামিন সি, এই ভিটামিন বি আর সি যেহেতু পানিতে দ্রবণীয় ভিটামিন, এই জন্য এগুলো কিন্তু আমাদের শরীরে সঞ্চিত থাকতে পারে না। এগুলো আমাদের প্রতিনিয়ত কিছু না কিছু খাইতে হয়। আর চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো, এই যে এ, ই, কে এবং ডি, এগুলো এই ভিটামিনগুলো এগুলো চর্বিতে সঞ্চিত থাকে, এই জন্য আমাদের প্রত্যেকদিন না খাইলেও চলে। তো আমরা দেখে আসি আসলে প্রথমে ভিটামিন কি। লক্ষ্য করো যে ভিটামিন হলো দেহের স্বাভাবিক পুষ্টি বৃদ্ধি ও অন্যান্য কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন সহ রোগ প্রতিরোধে সক্ষম, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অতি প্রয়োজনীয় স্বল্প পরিমাণে খাদ্যে উপস্থিত জৈব রাসায়নিক পদার্থকে ভিটামিন বলে। তাহলে দেখো যে স্বল্প পরিমাণে উপস্থিত থাকে জৈব রাসায়নিক উপাদান, সেটাই ভিটামিন। তাহলে ভিটামিন হচ্ছে দুই ধরনের, স্নেহ বা চর্বি জাতীয় ভিটামিন, স্নেহ বা চর্বিতে দ্রবণীয় ভিটামিন, আর হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। তাহলে ভিটামিন স্নেহ বা চর্বিতে দ্রবণীয় ভিটামিন কি? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। আর পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি। দেখো তাহলে আমরা দেখি যে ভিটামিন এর উৎস, কাজ এবং অভাবজনিত লক্ষণগুলো কি কি আছে। দেখো, ভিটামিন এ এর উৎস, ভিটামিন এ আমরা কোথা থেকে পাবো? ভিটামিন এ পাওয়া যাবে ডিম, গরুর দুধ, মাখন, ছানা, দধি, ঘি, যকৃৎ, বিভিন্ন তেল সমৃদ্ধ মাছ, বিশেষ করে কড মাছে তেলে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। তোমরা শুনে থাকবে যে ছোট শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়, এটা কি? কড মাছের তেল, তাই না? উদ্ভিজ্জ উৎসের মধ্যে ক্যারোটিন সমৃদ্ধ শাকসবজি, যেমন দেখো লাল শাক, কচু শাক, পুঁই শাক, কলমি শাক, ডাঁটা শাক, পুদিনা পাতা, গাজর, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, বাঁধাকপি, মটরশুঁটি এবং বিভিন্ন ধরনের ফল,
যেমন আম, তারপরে পাকা পেঁপে, কাঁঠাল ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। এক কথায়, যে ফলগুলো কি যদি কাঁচা থেকে পাকার পরে হলুদ বর্ণ ধারণ করে, এগুলোতে কিন্তু আসলে ভিটামিন এ পাওয়া যায়। মানে হলুদাভ ফল পাকা অবস্থায় হলুদ বর্ণ ধারণ করবে, এগুলোতে ভিটামিন এ রয়েছে। ভিটামিন এর কাজকে দেখো, দেহের স্বাভাবিক গঠন এবং বর্ধন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার কাজ নিশ্চিত করে। দেহের বিভিন্ন আবরণী কলা মানে কি ত্বক এবং চোখের কর্নিয়া ইত্যাদি সজীব ও স্বাভাবিক রাখে। হাড় ও দাঁতের গঠন এবং দাঁতের মাড়ি সুস্থ রাখে। দৃষ্টিশক্তি ঠিক রাখে এবং রাতকানা প্রতিরোধ করে। দেহে রোগ সংক্রমণ প্রতিরোধ করে ভিটামিন এ এর কাজ। দেখো ভিটামিন এ এর তাহলে অভাবজনিত রোগ ও প্রতিকার কি? ভিটামিন এর অভাবে কি রাতকানা রোগ হয়, তাই না? তাহলে এই যে চোখের কর্নিয়ার আলসার হতে পারে, এই অবস্থাকে হ্যাঁ জেরাপথ্যালমিয়া রোগ বলা হয়। এ রোগ হলে আক্রান্ত মানুষের চোখ অনেক সময় পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারে। লক্ষ্য করো, তাহলে ভিটামিনের অভাবে এই এ ভিটামিনের অভাবে দেহের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। অনেক সময় দেখো ঘা, সর্দি, কাশি, গলা ব্যথা ইত্যাদি উপসর্গ দেখা দেয়। তারপরে ভিটামিন এর অভাবে লোমকূপের গোড়ায় ছোট ছোট গুটি সৃষ্টি হতে পারে। তাহলে এগুলো হচ্ছে ভিটামিন এর অভাবজনিত রোগবালাই। আমরা দেখি যে ভিটামিন ডি এর উৎস কি দেখো, যে ভিটামিন ডি সূর্যালোকের অতিবেগুনি রশ্মির সাহায্যে মানুষের ত্বকে সংশ্লেষিত হয়। দেখো, তোমরা যদি এই যে আমরা কি করি, যে শীতকালে সরিষার তেল মেখে যদি আসলে রোদ্রে দাঁড়ায় সূর্যরশ্মিতে, তাহলে কিন্তু ভিটামিন ডি উৎপন্ন হয়, তাই না? আমাদের স্কিনের যে নিচে যে চর্বি থাকে, এই চর্বিতে কিন্তু ভিটামিন ডি উৎপন্ন হয়। তাই বলা হয়েছে যে মানুষের ত্বকে সংশ্লেষিত হয়। তাহলে সূর্যরশ্মি ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে। ডিমের কুসুম, দুধ এবং মাখনে ভিটামিন ডি পাওয়া যায়। এছাড়া বাঁধাকপি, তেল সমৃদ্ধ মাছেও ভিটামিন ডি পাওয়া যায়। যে সমস্ত মাছে কি ভাজার সময় তেল গলে বেশি বেশি, সেখানে ভিটামিন ডি রয়েছে। তাহলে দেখো ভিটামিন ডি এর কাজ কি? ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে, যা হাড় তৈরিতে সাহায্য করে। শোনো, ভিটামিন ডি আমাদের শরীরের হাড় মজবুত রাখে। হুম অনেক সময় তোমরা শুনে থাকবে যে অনেকের যে ফুটবল বা কোনো খেলাধুলা করার সময় সহজেই একটু আঘাত লাগলে হাড় ভেঙে যেতে পারে। কারণ কি, তাদের হাড় দুর্বল। কিন্তু এই ভিটামিন ডি হাড় মজবুত করতে সাহায্য করে। তাহলে সূর্যরশ্মি যে আমাদের কতটা উপকারী তা বুঝতে পারলে, যে সূর্যরশ্মিতে আমরা আসলে দেখো, আমরা যদি প্রতিদিন 5-7 মিনিট 10 মিনিট যদি আমরা সূর্যরশ্মিতে যাই, তাহলে আমাদের কি হয়, অনেক এই ভিটামিন ডি তো তৈরি হয়, তাছাড়া অনেক উপকারে আসে। আসলে সূর্যরশ্মির উপকারিতা বলে শেষ করা যাবে না। যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, আমাদের স্কিনের অনেক রোগ বালাই দূর হয়। হুম ভিটামিন ডি এর অভাবজনিত লক্ষণ, যে ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেটস রোগ হতে পারে। কি রিকেটস মানে কি? হাড় বেঁকে যেতে পারে, পায়ের হাড়, হাতের হাড়গুলো বেঁকে যেতে পারে, হাড় দুর্বল হতে পারে, তাই না? তাহলে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার সম্পর্কে তোমরা আসলে জানতে পারলে। আমরা দেখি যে ভিটামিন ই এর উৎস, ভিটামিন ই কোন কোন খাবারে পাওয়া যায় দেখো। প্রায় সব রকমের উদ্ভিজ্জ তেলে, বিশেষ করে পাম তেল, তারপরে ভিটামিনের উৎস। তারপরে শস্য দানা, যে সমস্ত দানায় তেল আছে, যেমন তুলা বীজের তেল, সূর্যমুখী বীজের তেল, লেটুস পাতা, সবুজ শাকসবজিতে ভিটামিন ই পাওয়া যায়। দেখো ভিটামিন ই এর কাজ কি? ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি ধমনীতে চর্বি জমা রোধ করে, খুবই গুরুত্বপূর্ণ, এবং ত্বক ভালো রাখে। ভিটামিন ই
আমাদের চুল পড়া বন্ধ করে, তাই না? ভিটামিন ভিটামিন ই কোষ গঠনে সাহায্য করে। ভিটামিন ই মানুষ এবং অন্যান্য প্রাণীর বন্ধ্যাত্ব দূর করে। দেখছো তো গুরুত্ব এটার। ভিটামিন ই এর অভাবে জরায়ুর মধ্যে ভ্রূণের মৃত্যু হতে পারে, ভিটামিন ই এর অভাবে। তো দেখো, ভিটামিন ই আমাদের তাহলে ত্বকের জন্য উপকারী, চুলের জন্য উপকারী। হ্যাঁ, ভিটামিন ই এক কথায় বিভিন্ন সবুজ শাকসবজিতে কিছু কিছু ভিটামিন ই আছে। তো আমরা যখন বিভিন্ন ধরনের এই যে শাক পাতা তরি তরকারি, হ্যাঁ, এগুলো আমরা চেঞ্জ করে করে খেতে হবে আমাদের। দেখো, এখন আমরা দেখি ভিটামিন বি, যে পানিতে দ্রবণীয় ভিটামিন বি কমপ্লেক্স। হুম, লক্ষ্য করো যে থায়ামিন কিসে পাওয়া যায়? ডেকিসাটা চাল। দেখছো ডেকিসাটা চালের উপরে একটা বাদামি বর্ণের একটা আস্তরণ থাকে, এটাই কিন্তু আসলে থায়ামিন রয়েছে। আটা, ডাল, তেলবীজ, বাদাম, যকৃৎ, টাটকা ফল মানে কি? তরতাজা ফল, সবজি, তাই না, শাকসবজি এর মধ্যে, তারপরে যকৃৎ, ডিমের কুসুম, ডিম, দুধ, মাছ ইত্যাদিতে ভিটামিন বি পাওয়া যায়। থায়ামিনের অভাবে স্নায়ু দুর্বলতা, মানসিক অবসাদ, ক্লান্তি, খাওয়ায় অরুচি, ওজনহীনতা দেখা দিতে পারে। রাইবোফ্লাভিন কোথায় পাওয়া যায়? যকৃৎ, ডিম, সবুজ শাকসবজি, গাছের কচি ডগা, অঙ্কুরিত বীজ, অঙ্কুরিত বীজ যেমন ছোলা বীজ, এগুলোতে। এর অভাবে ঠোঁটের দুপাশে ফাটল দেখা দিতে পারে। দেখছো অনেকে দেখে ঠোঁটের দুপাশে ফাটল দেখা দিতে দেয়। মুখে জিভে ঘা হতে পারে, ত্বক খসখসে হয়ে হতে পারে, চোখ দিয়ে পানি পড়তে পারে, তীব্র আলোতে চোখ খুলতে অসুবিধা হতে পারে। হুম, এই কাজগুলো হতে পারে। নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড, এই ভিটামিন দেখো মাংস, যকৃৎ, আটা, ডাল, বাদাম তেল, ছোলা, শাকসবজি ইত্যাদিতে এই ভিটামিন পাওয়া যায়। এই ভিটামিনের অভাবে ত্বকে লালচে দাগ পড়ে, হ্যাঁ, জিহ্বাতে রঞ্জক পদার্থ জমতে শুরু করে। জিভের রংটা অন্য কালার, মানে কালার চেঞ্জ হয়ে যায়। হুম। তো আমরা দেখি এবার পানিতে দ্রবণীয় ভিটামিন বি কমপ্লেক্স। দেখো আরো আছে পিরিডক্সিন। কোথায় পাওয়া যায়? চাল, আটা, মাছ, মাংস, শাক সবজি, ছোলা, বৃক্ষ, হ্যাঁ, ডিমের কুসুম। এর অভাবে খাওয়ায় অরুচি, বমি বমি ভাব, অ্যানিমিয়া রোগ দেখা দেয়। অ্যানিমিয়া মানে কি? রক্ত শূন্যতা দেখা দেয়। হুম, দেখছো ভিটামিন বি। আরও আছে কোবালামিন বা সায়ানো কোবালামিন। কোবালামিন বা সায়ানো কোবালামিন। যকৃৎ, দুধ, মাংস, মাছ, ডিম, পনির, বৃক্ষ প্রভৃতিতে এটা পাওয়া যায়। এর অভাবে রক্তশূন্যতা দেখা দিতে পারে। দেখা দেয় স্নায়ুতন্ত্রের অবক্ষয় ঘটে, মানে কি স্নায়ুতন্ত্রটা দুর্বল হয়ে পড়ে। হুম, আস্তে আস্তে স্নায়ুকোষ কি তোমার দুর্বল হলে কি হবে? আমরা যা কিছু পড়বো তা মনে থাকবে না। দেখো আমরা দেখি ভিটামিন সি এর উচ্চ কাজ কি। দেখো উচ্চ, যে ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড, তোমরা জানো যে ভিটামিন সি হলো অ্যাসকর্বিক অ্যাসিড। লক্ষ্য করো একটা জিনিস আমি দেখাই। অ্যাসকর্বিক অ্যাসিড এর সংকেত কি জানো? C6 H8O6, এটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি তাহলে কিসে থাকে দেখো? তাহলে টাটকা শাকসবজি, টাটকা ফল, ভিটামিন সি পাওয়া যায়। শাকসবজির মধ্যে যেমন দেখো মূলা শাক, মূলা শাক খুবই উপকারী। লেটুস পাতা, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, ফুলকপি, করলা ইত্যাদিতে ভিটামিন সি পাওয়া যায়। তাছাড়া দেখো যে সমস্ত ফল টক স্বাদযুক্ত, যেমন আমলকি, লেবু, কমলা লেবু, টমেটো, আনারস, পেয়ারা ইত্যাদিতে ভিটামিন সি পাওয়া যায়। হুম, ভিটামিন সি পাওয়া যায়। তো লক্ষ্য করো,
তাহলে এখানে তোমরা অনেক ধরনের এই যে ভিটামিন সি সমৃদ্ধ ফল তোমরা দেখতে পাচ্ছ। আমরা দেখে আসি খনিজ লবণ। এখন আমরা দেখবো কি খনিজ লবণ। লক্ষ্য করো, খনিজ লবণ আমাদের অনেক উপকার করে। খনিজ লবণ দেখো, আয়রন, সোডিয়াম, ক্যালসিয়াম, হুম, পটাশিয়াম, এই লবণগুলো আমাদের অনেক উপকার করে। হুম, জিঙ্ক, এগুলো আমাদের শরীর গঠন অনেক উপকার করে। আমরা একটু দেখি, দেখুন। জীবদেহের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য ভিটামিন এর মতো খনিজ পদার্থ এবং খনিজ লবণ খুবই প্রয়োজনীয়। হুম, তাহলে আমরা কোথায় কোথায় পাবো এই খনিজ লবণ? দেখো, দেখো খনিজ লবণের উৎস, এই যে শাকসবজি, তরিতরকারি, ফলমূল ইত্যাদিতে খনিজ লবণ পাওয়া যায়। শোনো, একটা কথা তোমাদের বলি, আমাদের শরীরে মোট 26টা মৌল আছে। যেমন এই চুলে কি আছে? কার্বন, তাই না? এভাবে 26টা মৌল আছে। তা এই খনিজ লবণ আমাদের কি শরীর গঠন উপকারী ভূমিকা পালন করে। লক্ষ্য করো, এছাড়া দেখো মলা ডালা মাছ, তারপরে দুধ, ডিমে খনিজ লবণ পাওয়া যায়। এই যে সামুদ্রিক মাছে খনিজ লবণ পাওয়া যায়, প্রচুর পরিমাণে খনিজ লবণ পাওয়া যায়। দেখছো সামুদ্রিক মাছে কি আয়োডিন পাওয়া যায়, তাই না? তুমি শুনে থাকবে যে আয়োডিন পাওয়া যায়। এই আয়োডিন অনেক উপকারী। আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। আয়োডিনের অভাবে কি হয়? বামনত্ব দেখা যায়, হাবা গোবা, বুদ্ধি প্রতিবন্ধী দেখা যায়, তাই না? আয়োডিনের অভাবে। তাহলে আমাদের শরীরে বিপাকীয় কাজ সম্পাদন করতে খনিজ লবণ বিশেষ গুরুত্ব রাখে। খনিজ লবণ যেমন ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, জিঙ্ক, তাই না? এগুলো আমাদের অনেক উপকার করে। দেখো একটা ঘটনা দেখায়, যে আয়রন, এই আয়রন আমাদের কিন্তু আসলে কোথায়? রক্তের একটা উপাদান, রক্তে। আয়রন হচ্ছে আমাদের রক্তে থাকে আয়রন। অক্সিহিমোগ্লোবিন তৈরি করে। আমাদের অক্সিজেনের সাথে, আমাদের যে প্রশ্বাস বায়ুতে যে অক্সিজেন নিয়ে আমরা, সেটার সাথে যুক্ত অক্সিহিমোগ্লোবিন তৈরি করে। তাহলে এই রক্তে যে হিমোগ্লোবিন আছে, সেই হিমোগ্লোবিনের একটা উপাদান হচ্ছে আয়রন। সেখানে আয়রন আছে। দেখো, আয়রন সমৃদ্ধ খাবার তুমি কোথায় পাবা? যে সমস্ত ফল দেখবা ধাতব পদার্থ দিয়ে কেটে রাখলে কালো বর্ণ ধারণ করে, এগুলো হচ্ছে এখানে আয়রন রয়েছে। যেমন দেখো ডুমুর, কাঁচকলা, হুম, এগুলোতে আয়রন রয়েছে। তারপরে আপেলেও আয়রন রয়েছে। হুম, এরপর দেখো, এই যে আমি লিখলাম এখানে, এই সোডিয়াম কোথায় পাবো? যে সামুদ্রিক মাছ, তারপরে বিভিন্ন ধরনের তরিতরকারি, শাকসবজিতে এতে পাওয়া যায়। তারপরে আমাদের খাবার লবণ থেকে আমরা, বিভিন্ন ধরনের লবণ থেকে আমরা সোডিয়াম পেতে পারি। লক্ষ্য করো, এই সোডিয়াম কিন্তু আমাদের শরীরের ইলেকট্রোলাইটের চাহিদা পূরণ করে। যেমন আমাদের শরীরে দেখো স্নায়ুকে সচল রাখে। এক কথায় এই স্নায়ু তাড়নাও পরিবহনে সোডিয়াম কাজ করে। হুম, আমাদের শরীরে কিন্তু সোডিয়াম আছে। কিভাবে দেখো বুঝবা? আর সোডিয়াম ক্লোরাইড আছে। দেখো তোমরা যখন গেমে যাও, তখন দেখছো যে আমরা যদি কালো পোশাক পরি, তাহলে ঘেমে যাওয়ার পরে এই কালো পোশাকটা যদি পরে শুকায় যাওয়ার পরে দেখবা উপরে লবণ জমে গেছে অনেক সময়। আমাদের ঘামের সাথে কিন্তু অনেক লবণ বেরিয়ে যায়। হুম, তো দেখো এরপরে দেখো ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমরা কোথা থেকে পাবো? ক্যালসিয়াম পাবো হচ্ছে, লক্ষ্য করো, দুধ, কচু, কাঁঠালের বিচি, মানে সাদা যে সমস্ত খাবার আছে আমাদের, সেখানে কিন্তু ক্যালসিয়াম রয়েছে। হুম, তারপর পটাশিয়াম কোথা থেকে? ডাবের পানি। হুম, তো বিভিন্ন শাকসবজিতেও পটাশিয়াম পাওয়া যায় কিছু। লক্ষ্য করো, এই যে শাকসবজি তরিতরকারি, এইগুলো কিভাবে তোমার এই খনিজ লবণটা নেয়? এরা মাটিস্থ খনিজ লবণ আয়ন আকারে গ্রহণ করে। হুম, আয়ন আকারে গ্রহণ করে। এই যে আয়োডিন, এই আয়োডিন হচ্ছে তোমার, লক্ষ্য করো, সামুদ্রিক শৈবাল, অর্থাৎ কিনা সামুদ্রিক আগাছা হচ্ছে এই যে আয়োডিনের উৎপাদক।
এই আগাছাগুলো সামুদ্রিক মাছে যদি খায় তাহলে কিন্তু সামুদ্রিক মাছের মধ্যে কি আয়োডিন জমা থাকে, সেগুলো কিন্তু আমাদের শরীরে আসে এভাবে। তাহলে বিভিন্ন এই যে তোমার খনিজ লবণগুলো আমরা এই যে অনেক সময় দেখো মাছ মাংস থেকে পেতে পারি। মাংস থেকে কিভাবে পেতে পারি? কোনো একটা প্রাণীর শরীরে কিন্তু খনিজ লবণ থাকে, সে ওই প্রাণীটা যে সমস্ত খাবারগুলো খায় সেই খাবারে খনিজ লবণ থাকে, সেইখান থেকে সেই প্রাণীর মাংসে থাকে, তখন আমরা সেই মাংস থেকেও খনিজ লবণ পেতে পারি। লক্ষ্য করো, তাহলে প্রাণীর যে আমরা মাংস খাই, এই মাংসের যে হাড়ের মধ্যে দেখছো হাড়ের যে মজ্জা, এই মজ্জাতে কিন্তু খনিজ লবণ রয়েছে। হুম, এখানে আয়রন, ফসফরাস, ক্যালসিয়াম, জিঙ্ক, বিভিন্ন ধরনের খনিজ লবণ রয়েছে। পানি, দেখো পানিকে আমরা কি গৌণ উপাদান বলি, তাই না, খাদ্যের? তারপরও দেখো কত উপকারী আসলে মানব দেহের জন্য পানি অপরিহার্য। পানি খাদ্যের প্রধান উপাদান বলা যেতে পারে। দেহের গঠন ও অভ্যন্তরীণ কাজ পানি ছাড়া চলতে পারে না। আমাদের শরীরের 60 থেকে 70% কি 70% এরকমই আর কি পানি রয়েছে। তা আমাদের যেমন রক্ত, মাংস, স্নায়ু, দাঁত, হাড় ইত্যাদিতে ইত্যাদি প্রতিটি অঙ্গের গঠনের জন্য পানি প্রয়োজন। পানি ছাড়া দেহের অভ্যন্তরীণ কোনো কাজ সম্পন্ন হতে পারে না। তাহলে দেখো কত প্রয়োজনীয়। হুম, তাহলে পানির ঘাটতি পড়লে অনেক রোগ বালাই দেখা দিতে পারে। শোনো, তুমি পানি পিপাসা লাগতে লাগতে এমন এক সময় আছে যে মাথা করে পড়ে যেতে পারো, তখন তুমি পানি খাবা, সঙ্গে সঙ্গে দেখবা যে আবার ঠিক হয়ে যেতে পারো। এমন অনেক ঘটনা আছে। হুম, পানির অভাবে কিন্তু এ ধরনের ঘটনা দেখা দেয়। এরপর আমরা দেখি রাফেজ যুক্ত খাবার। রাফেজ কি? তন্তুযুক্ত খাবার, তাই না, ফাইবার। দেখো, রাফেজ অত্যন্ত উপকারী। রাফেজ অত্যন্ত উপকারী তন্তুযুক্ত খাবার। আমরা আমাদের খাদ্য তালিকায় প্রতিদিনই আসলে রাফেজযুক্ত খাবার রাখা দরকার। কেন? দেখো, রাফেজ মূলত সেলুলোজ নির্মিত উদ্ভিদ কোষ প্রাচীর, যেটা শস্যদানা, ফলমূল এবং শাকসবজির অংশ অপচ্য অংশ, যেটা মানে অপচ্য তন্তুর অংশই হলো রাফেজ। তাহলে দেখো, এই রাফেজ তাহলে যে সমস্ত খাবারের তন্তু আছে, ফাইবার আছে, সেগুলো হচ্ছে রাফেজ। হুম, সেগুলো কি? সেগুলো হচ্ছে তোমার যেমন শাকসবজি, বিভিন্ন ফল যেগুলোতে তন্তু আছে, বেল, তাল, তাই না, এগুলোতে তন্তু আছে। হুম, এই যে তোমরা সেই লাল শাক, ডাঁটা শাক, হ্যাঁ, শাক পাতাতে তন্তু আছে। তারপর বিভিন্ন ফলে তন্তু আছে, আম, তাই না, কমলা, এই যে বিভিন্ন যে খাবার রয়েছে এগুলোতে তন্তু আছে। এই রাফেজ আমাদের অনেক উপকারে আসে। হুম, লক্ষ্য করো যে রাফেজ যুক্ত খাবারের তাহলে গুরুত্বটা কি। দেখো, এটি পরিপাকে সহায়তা করে, রাফেজ পানি শোষণ করে এবং মলের পরিমাণ বৃদ্ধি করে। হ্যাঁ, মলের পরিমাণ বৃদ্ধি করে। তাহলে শরীর থেকে অপাচ্য খাদ্য নিষ্কাশনে সাহায্য করে। হুম, আমাদের দেখো, তোমরা জানো যে পাকস্থলী, পরে ডিওডিনাম, তারপরে ক্ষুদ্রান্ত, তারপরে বৃহদান্ত, আমাদের যে পরিপাক নালী, সেই পরিপাক নালী এভাবে, হ্যাঁ, এভাবে পেঁচানো। হুম, লক্ষ্য করো, তো আমাদের এই যে পাকস্থলীর পরে তারপরে ডিওডেনাম, এই ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, এই যে অনেক দীর্ঘ একটা পথ, এই পথ দিয়ে যখন আমাদের খাদ্যের অংশ আসে, অপাচ্য অংশ আসে, যে খাদ্যের যে তোমার কি বলা যায়,
খাদ্য স্বাদ বা খাদ্যের নির্যাস শোষণ হওয়ার পরে যে অপ্রয়োজনীয় অংশ থাকে, সে অংশ যেগুলো আসে মল, এইখান থেকে অনেক পথ অতিক্রম করার সময় যদি রাফেজযুক্ত খাবার খাওয়া হয় তখন এই নিষ্কাশনে সহায়তা করে। হুম তাহলে তাই বলেছে শরীর থেকে অবাচ্য খাদ্য নিষ্কাশনে সাহায্য করে। এটি শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে। বারবার ক্ষুধার প্রবণতা কমাতে এটি কাজ করে। রাফাজযুক্ত খাদ্য গ্রহণে পিত্তথলির রোগ, তারপরে খাদ্যনালীর রোগ, মলাশয়ের ক্যান্সার, অশ্ব অ্যাপেন্ডিক্স রোগ ও স্থূলতা অনেকাংশে হ্রাস করে। দেখো, এই অ্যাপেন্ডিক্স রোগ এটা কি? লক্ষ্য করো, এই ক্ষুদ্রান্তের শেষ প্রান্তে এবং বৃহদান্তের শুরুতে এখানে কিন্তু একটা অ্যাপেন্ডিক্স, এখানে একটা অ্যাপেন্ডিক্স আছে। হুম এইখানে যদি খাদ্যকণা অনেক সময় দেখো বালিযুক্ত খাবার খাইলে এইখানে কিন্তু জমে, এখানে জমলে কিন্তু অনেক সময় অ্যাপেন্ডিক্স, হ্যাঁ অ্যাপেন্ডিসাইড বলি আমরা, অ্যাপেন্ডিসাইডের রোগ বলায়, এই অ্যাপেন্ডিক্স রোগ হয় তখন কিন্তু আসলে অনেক জটিল প্রক্রিয়ায় গেলে এখানে অপারেশন করা লাগে। হুম তাহলে যদি আমরা রাফেজ যুক্ত খাবার খাই তাহলে এইখানে এই ময়লা জমতে পারে না। হুম তাই এখানে বলা হয়েছে যে দেখো রাফেজ অপচ্য খাদ্য নিষ্কাশনে সাহায্য করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ থেকে তোমরা অনেক কিছু জানতে পারলে। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।